আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত ও স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযান বলে ভারতের দাবি ও পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলছে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা 48 ঘন্টার জন্য বন্ধ করায় বাংলাদেশের ফ্লাইটের রুট পরিবর্তন, হজ ফ্লাইটেও বিরূপ প্রভাবের আশঙ্কা। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ মনে করে সরকার। এনআইডি তথ্য ফাঁস হয়, ব্র্যাক ব্যাংক ও আনসার ভিডিপির এনআইডি যাচাই সেবা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ। কল্যাণপুরে জঙ্গি সাজে 9 তরুণ হত্যা মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি, 14 জুলাই প্রতিবেদনের নির্দেশ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ শুমারি শুরু, উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণের লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে এবং কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গি আস্তানা লক্ষ্য করে অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের দাবি ওইসব এলাকায় এক শিশু সহ 26 জন বেসামরিক নাগরিক মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে 35 জন। পাল্টা আক্রমণে ভারতের 5টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত এবং দেশটির কয়েক সেনা সদস্যকে আটক করার দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করারও দাবি করা হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে দুপক্ষের সংঘর্ষ শিগগিরই থেমে যাবে বলে আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লায়লা নসনিয়ার রিপোর্ট। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কঠিন প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল ভারত। এবার সেই হুমকি সত্যিকারের যুদ্ধে রূপ নিল। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানিয়েছেন, অপারেশন সিন্দুর নামে পরিচালিত এই অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের 9টি স্থানে হামলা করে লস্কর-ই তাইয়েবা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর 70 জন পাকিস্তানি মারা গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, কোটলি, মুরিদকে বাগ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে এই হামলাকে পরিকল্পনা মাফিক সফল হামলা হিসেবে দাবি করেছে ভারত। These actions were measured, non-escalatory, proportionate and responsible. They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30, অন্যটি মিগ-29 যুদ্ধ বিমান। পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভারত শাসিত কাশ্মীরেও হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ভারত পাকিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্স পাকিস্তানের উপর দিয়ে উত্তর আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যাওয়া আসা করে। ভারতও কিছু কিছু রুটে বন্ধ করেছে তাদের আকাশসীমা। পাকিস্তানের বিকল্প রুট ভারতের মুম্বাই হয়ে ওমান উপসাগর দিয়ে আপাতত চলাচল করছে সীমিত সংখ্যক ফ্লাইট। এতে ফ্লাইং আওয়ার এবং জ্বালানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে
সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 এর রোম টু ঢাকা ফ্লাইট তাজিকিস্তানের আকাশ সীমায় এলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাকিস্তানের উপর দিয়ে সকল রুট বন্ধের খবর পায়। বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে রুট পরিবর্তন করে বিশেষ অনুমতি নিয়ে ইরান মাস্কাট হয়ে ভারতের উপর দিয়ে আসে ফ্লাইট। এতে ফ্লাইং আওয়ার 8 ঘন্টা 10 মিনিট থেকে বেড়ে 10 ঘন্টা 13 মিনিট লাগে। মধ্যপ্রাচ্যের কয়েকটি এয়ারলাইন্স মাঝ আকাশ থেকে তাদের ফ্লাইট নিজ নিজ দেশে ফিরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে সেফটি রিস্ক অ্যানালাইসিস মিটিং করছে বাংলাদেশ বিমান। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া চ্যানেল আইকে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলতে থাকলে ফ্লাইটের সময় এবং ব্যয় বাড়বে, স্লট ক্ষতিগ্রস্ত হবে। হজ ফ্লাইটের উপর বিরূপ প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয় বরং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। পরিস্থিতি জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করলে এই বার্তাই দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মনে করেন, আগ বাড়িয়ে বাড়তি কিছু করবে না ঢাকা, আপাতত নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখাই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আমার কাছে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চান। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে জানাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বুধবার সন্ধ্যায় উপদেষ্টা বাংলাদেশের অবস্থান জানানোর কয়েক ঘন্টার মাথায় দুই দেশের চাপা উত্তেজনা রূপ নেয় যুদ্ধে। পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরের জঙ্গি আস্তানায় অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা আদতে যুদ্ধেরই ঘোষণা। তবে এ নিয়ে বাংলাদেশ বরাবরের মতোই শান্তিপ্রিয় অবস্থানে। এই বার্তা কি দিল্লির কাছে পৌঁছবে কিনা ঢাকা? এটা আমি জানি না, কারণ যদি দিল্লি আমার কাছে জানতে চায় আমি এক্স্যাক্টলি একই কথা বলবো, কিন্তু তারা না চাইলে আমার তো আগ বাড়িয়ে বলা করে। যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন, তাকে আমি বলেছি আমরা শান্তি চাই, আমরা চাই না এখানে কোনো সংঘাত হোক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবশ্য নিজেদের সুরক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন। আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা যা করার আমরা তাই করব। ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি আছে, আমাদের সঙ্গে ভারতের সেই ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করবার এখন কোনো কারণ দেখছি না। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সভায় 12টি প্রকল্প অনুমোদন হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় শর্ত সাপেক্ষে 519 কোটি টাকা ব্যয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদিত হয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ায় ব্র্যাক ব্যাংক এবং আনসার ভিডিপি বাহিনীর এনআইডি যাচাই সেবা বন্ধ করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির জানিয়েছেন, মঙ্গলবার ইসির কাছে তথ্য আসে দুটো প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁস হচ্ছে। পরে আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের ডেটা লিঙ্কের ঘটনার প্রমাণ পাওয়া যায়। একটি প্রতিষ্ঠান এসির সাথে যোগাযোগ করেছে জানিয়ে তিনি বলেন, যথাযথ নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং অলরেডি তদন্ত চলছে। আমরা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা এইটার ব্যাপারে আমাদের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে, যে প্রোটেকশন মেজার্সগুলো আমরা নিতে বলি, সেইগুলো নিশ্চিত করবেন এবং যারা এটার সাথে জড়িত বলে আপনাদের কাছে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়ে আমাদের কাছে আসবেন। আসলে তখন আমাদের যে তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী যা যা করার আমরা তা করব।
2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক 3 শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হককে 25 মে, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 27 মে ও মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লাকে 29 মে জিজ্ঞাসাবাদের দিন ঠিক করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। পুলিশের সাবেক 3 শীর্ষ কর্মকর্তাকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় এর আগে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। একেএম শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলা নির্ধারিত তারিখ ধার্য করেছে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কবে নাগাদ প্রতিবেদন দাখিল করা হবে তা জানায় প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব। সে প্রচেষ্টায় তদন্ত সংস্থার প্রত্যেকটি তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরসরা দিন রাত কাজ করে যাচ্ছেন এই জাতিকে একটি ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য। 2016 সালের আগস্টে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িকে জঙ্গি আস্তানা ঘোষণা করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানে গুলি করে 9 তরুণকে হত্যা এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র ফেরত না আসলে দেশের পরিণতি অতীতের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এমন আশঙ্কায় দুদু বলেন, গণতন্ত্র মেনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিএনপির অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি যদি বর্তমান সরকার বুঝতে না পারে তাহলে বুঝতে হবে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না। সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নিন, নির্বাচন মেনে নিন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নিন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আর এটা যদি মানতে না পারেন তাহলে বুসকাবাসকে বেঁধে রাখা ভালো। এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ সুমারির কাজ শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে দেশীয় উদ্ভিদকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টির মল চত্বরে আয়োজিত সুমারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে সহজেই উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণ করা সম্ভব হবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ রক্ষায় উদ্ভিদের পরিসংখ্যান নির্ণয়ে শুরু হয়েছে বৃক্ষশুমারি। বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই স্লোগানে উদ্ভিদের সংখ্যা নির্ধারণে শুমারির উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরিবেশ সংরক্ষণে মডেল তৈরিতে বৃক্ষশুমারির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। আমাদের যে এখানে 100 প্রজাতির শাল ফরেস্টের সাথে বৃক্ষ ছিল, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেই বৃক্ষগুলো হয়তো ফুলের জন্য, না হয় ফলের জন্য, না হয় ওষুধি, না হয় বন্য প্রাণীকে সমর্থন করতো, অথবা আমাদের হেরিটেজ ক্যারি করতো, কিন্তু সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ওই বৃক্ষগুলোকে আমাদের তালিকায় নিয়ে আসার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়কে আরও বেশি সবুজায়নের আওতায় আনলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন উপ উপাচার্য।
শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশে, একটা শান্ত পরিবেশে এবং একটা সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ যদি আমরা তাদের দিতে পারি, তাহলে সেটা কিন্তু তাদের মানসিক বিকাশে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। ছোট ছোট উদ্যোগ, কিন্তু এই ছোট ছোট উদ্যোগগুলো কিন্তু একসময় বড় ধরনের একটা সুফল বয়ে আনতে পারে। দেশীয় প্রজাতির প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপকে যতদূর সম্ভব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে হলেও একটু গুছিয়ে নিতে চাই। আমরা বেশ বড় মাপের কিছু প্রকল্প একদম চূড়ান্ত পর্যায়ে আছি। পরিবেশের ভারসাম্য নষ্ট না করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করতে পারি, এবং তারই একটি প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই শুমারি। আরবরি কালচার সেন্টারের আয়োজন ও অর্থায়নে এই শুমারিতে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সর্বোচ্চ ছাড় দিয়ে সংস্কার বিষয়ে একমত হতে রাজি বলে জানিয়েছে নাগরিক ঐক্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 3 ঘণ্টা বৈঠকের পর ব্রিফিংয়ে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। নিম্নকক্ষে সাধারণ নির্বাচন এবং উচ্চ কক্ষে ভোটের আনুপাতিক হারে বিভিন্ন দলের প্রতিনিধিরা আসন পাবেন বলে তারা সুপারিশ করেন। এছাড়াও কাস্ট হওয়া ভোটের 1% পেলেও উচ্চকক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে নাগরিক ঐক্য। পাশাপাশি উচ্চকক্ষে 50% সুশীল সমাজ থেকে মনোনয়ন দেওয়ার বিপক্ষে অবস্থান তুলে ধরেন দলের নেতারা। সকালে বৈঠকের সূচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে এক হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া ও দেশীয় অস্ত্রের যত্রতত্র ব্যবহার বন্ধ করা সহ 5 দফা দাবি জানিয়েছে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় সম্পাদক রবিউল ইসলাম রবি এই দাবিগুলো জানান। এ সময় তিনি বলেন, জাকের পার্টি কখনোই সংঘাত বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের বেকার সমস্যা, শিক্ষা খাত, ফ্যাসিস্ট আমলে জাতীয় নির্বাচনের ইতিহাস ও জুলাই আন্দোলনের নানা দিকের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। কুচক্রী মহল, কিছু রাজনৈতিক মহল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়। আমি বলতে চাই, দেশ গভীর ষড়যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। দেশ এবং দেশের বাইরে থেকে দেশের ষড়যন্ত্র হচ্ছে। আমি সাবধান করতে চাই, জাকের পার্টি যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, এই দেশকে রক্ষার ক্ষেত্রে জাকের পার্টি বিন্দুমাত্র পিছপা হবে না। কুড়িগ্রামের রৌমারী ও ভুরঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করা 8 বাংলাদেশি সহ 44 জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে রৌমারী সীমান্তে 30 জন ও ভুরঙ্গামারী সীমান্তে 14 জন। আটকদের মধ্যে 36 জন রোহিঙ্গা কিনা তা যাচাই বাছাই করছে বিজিবি। বুধবার ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভুরঙ্গামারী উপজেলার ভাওয়ারকুড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা। নানা সমস্যায় জর্জরিত কুষ্টিয়া পৌরসভা। এক যুগের বেশি সময় ধরে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থার সড়ক সংস্কার না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 1879 সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা। ড্রেন থাকলেও সেখানে জমে আছে নোংরা ও আবর্জনাযুক্ত পানি। আবার অনেক ভবনের পানি সড়কের ওপর দিয়ে ড্রেনে গিয়ে জমা হচ্ছে, আর বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি সড়কে উঠে আসছে। এতে ভোগান্তিতে এলাকার মানুষ। ড্রেনগুলো পরিষ্কার করে না, ড্রেনগুলোর যে ভয়াবহ অবস্থা, আমরা ড্রেনের পানি বাসার পানির সাথে মিলে আমরা এখন চলছি। অথচ নাগরিক প্রথম শ্রেণীর পৌরসভা। আমরা জোর দাবি জানাই পৌরসভা কর্তৃপক্ষের কাছে, তারা দ্রুত এই কাজ বাস্তবায়ন করবে। শহরের অতি গুরুত্বপূর্ণ অর্জুন দাস আগরওয়াল সড়কটি দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা অকেজো প্রায় 1 যুগ ধরে। বর্ষা হইলে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়, জনগণের খুবই কষ্ট হয়। আবাসিক এলাকার লোকজন বাড়ি থেকে বেরোতে খুবই কষ্ট হয়। সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা। রাস্তায় জ্যাম বাইরে যায় ভাঙার কারণে। বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে 7 দিন পানি বাইরে থাকে। ড্রেন দেখছেন না কি অবস্থা,
খুবই দুঃখজনক। বৃষ্টি হলে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। পৌরসভায় বরাবর ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না বলছে এলাকাবাসী। আমরা চাই স্থায়ীভাবে আমাদের ড্রেনটাকে সুন্দরভাবে করা হোক, যাতে দুই পাশে ড্রেন হোক, রাস্তায় এক পাশে ড্রেন হলে এটা হবে না। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে বৃষ্টি ছাড়াও রাস্তার উপর দিয়েই পানি প্রবাহিত হয়। এখানে রোগীদের যাতায়াত করতেও দারুণভাবে কষ্ট হয়, শিক্ষার্থীরা যায় তাদেরও কষ্ট হয় এবং সাধারণ মানুষের চলাচলের তো কষ্ট ভোগান্তি আছেই। কোটপাড়া এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণের একটি প্রকল্প 3 বছর আগে দিলেও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি, তাই কাজ করতে পারছেন না বলে জানান কুষ্টিয়ার পৌরসভা নির্বাহী প্রকৌশলী। টাইম বেঁধে দেওয়ার মতো না, যে প্রকল্পে আমরা দিয়েছি সেই প্রকল্পটা এখনো পর্যন্ত শুরু হয়নি, জুলাই মাস থেকে শুরু হবে এরকম কথা আছে। তো আমরা চেষ্টা করছি যে প্রথমের দিকেই যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয়। পুরাতন যেসব ওয়ার্ডে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন আছে সেখানকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান নগর পরিকল্পনাবিদ। আমরা আশা করছি এই নেক্সট অর্থ বছরেই আমাদের এই প্রকল্পগুলো রান করলে আমাদের যে দুইটি বড় প্রকল্প আসতে যাচ্ছে তার মধ্যে আমরা অলরেডি দিয়ে রেখেছি স্কিমগুলো আমাদের 4 নম্বর ওয়ার্ডের কোটপাড়া বা তার আশপাশের এলাকাগুলো রোড এবং ড্রেন নিয়ে। শুধু পরিকল্পনা নয়, দৃশ্যমান উন্নয়ন দেখতে চান কুষ্টিয়াবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্ম পরিবেশ, কাজের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চয়তার দাবিতে পিডিআই কানাডার উদ্যোগে টরন্টোতে মহান মে দিবস পালন করা হয়েছে। টরন্টো ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগে আয়োজন করে। প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে সারা বিশ্বের শ্রমিক শ্রেণী এই দিনটিকে শ্রমিকদের বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে আসছে। নানা দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনো শ্রমিক শ্রেণী লড়াই করে যাচ্ছে। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে এই কর্মসূচি জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস। পরিচালনা করেন পিডিআই কানাডার সহ সাধারণ সম্পাদক সোলাইমান তালুত রবিন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও কানাডা সংসদের শিল্পীরা দলীয় গণসঙ্গীত পরিবেশন করেন। এবার রয়েছে নিটোলদাটা কৃষি সংবাদ। হবিগঞ্জের হাওর অঞ্চলে ইরি বোরো ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধান কাটার শ্রমিকের সংকটের পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষক। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিওচিত্রের রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় 1,23,854 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে 40,000 হেক্টর জমিতে ধান কর্তন করা হয়েছে। যথাসময় সার কীটনাশক প্রয়োগ করায় ফলনও হয়েছে ভালো। তবে কৃষক বলছেন, সময় মতো বৃষ্টি না হওয়ায় চিকন ধানের জমিতে কিছুটা চিটা দেখা দিয়েছে। 30 কেজি জমি করছি, মোটা চিকন মিলাইয়া আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। এখন আবহাওয়া পরিবেশ যদি ভালো থাকে বাম্পার ফসল আমরা গুলায় উঠাইতে পারবো। হয়েছে মোটামুটি ভালো হয়, তবে ধানের মাঝে দোষ ওই যে একটা গুরমা বাচ্চা আলি, এটা ওই হিসেবে ধান অন্য সাথে কিছু কম হইতে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৈশাখে ধানের ফলন বেশি, কৃষকের মুখে ফুটবে হাসি। ফসল বাম্পার ফসল হয়েছে, আর গোটা কিছু জমির মাঝে ফুকে ধরছে যেগুলো গোটা চিকন ধান যেটা এটা ভালো মানে ফলার লাগি, মানে আমি এটা জানাইতেছি যারা কৃষি অফিসার ভাই আছে ভালো মান যাতে বীজটা ভালো হয় আগামীতে। শ্রমিক সংকটের কথা অস্বীকার করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবেন বলে প্রত্যাশা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বর্তমান যুগ আসলে কিন্তু যন্ত্রের যুগ, আমরা যন্ত্রের দিকে যাব। কারণ হলো যে কৃষকের যে খরচটা কস্টিংটা কিন্তু কমাই নিয়ে আসতে, সেটা যন্ত্র ছাড়া কমানোর কিন্তু কোনো সুযোগ নাই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলাতে যতগুলো রিপার মেশিন আছে, ধান কাটার মেশিন আছে, সেগুলোকে আমরা এনগেজ করেছি। আমরা গত 2 দিন আগে সভা করেছি যাতে সব মেশিনগুলো রাত দিন অ্যাক্টিভ হয়ে কাজ করে এবং বর্ষা আসার আগেই, বন্যা আসার আগেই এটা কর্তব্য সম্পন্ন করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন আসবে বলে আশা করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে বালু তুলছেন রাজনৈতিক প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছেন আশপাশের গ্রামবাসী। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনই বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে। সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
সন্ধ্যা নদীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বালু উত্তোলন। এতে তীব্র ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আতঙ্কে দিন পার করছেন গোয়ালবাড়ি, ধারালিয়া ও চাউলকাঠি গ্রামের হাজারো মানুষ। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ায় বালু উত্তোলনের কারণেই আইন মানছেন না প্রভাবশালীরা। অনেকেই ৩-৪ বার এই নদী ভাঙনের কবলে পড়ে কারো সাইজ নাই, কারো আঙিনায় গিয়ে বসবাস করছে। আমাদের এই মাদ্রাসা ভেঙে গেছে, নদী ভাঙগুলো এবার অনেক দূরেই ছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে অনেক কাছে এসে পড়ছে। আমরা এই থেকে বাঁচতে চাই। অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনেই বালু উত্তোলনের দাবি অভিযুক্ত ব্যক্তির। ইজেলা ছাড়া যেসব স্পট সেখানে বালি উত্তোলনের কোনো সুযোগ নাই। আর্জেন্ট বলে যে বালি উত্তোলনকারীর কারণে নদী ভাঙন হয়েছে, এটা ভুল ধারণা। যদি 5 বছর বালি কাটে, ওখানে যে পরিমাণ বালি আছে সেখানে এলাকার কোনো ক্ষতি হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেগুলো সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, যেগুলো ইজারা দিয়েছে সেগুলো আমরা আজকে একটা চুক্তি করেছি, আরো 2টা চুক্তি হবে এবং সার্ভেয়ার গিয়ে সঠিক যে ডিমার্কেশনটা আছে সেটা বুঝিয়ে দিয়ে আসবে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সন্ধ্যা নদী পাড়ের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত ও স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযান বলে ভারতের দাবি ও পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলছে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা 48 ঘন্টার জন্য বন্ধ করায় বাংলাদেশের ফ্লাইটের রুট পরিবর্তন, হজ ফ্লাইটেও বিরূপ প্রভাবের আশঙ্কা। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ, নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ মনে করে সরকার। এনআইডি তথ্য ফাঁস হয়, ব্র্যাক ব্যাংক ও আনসার ভিডিপির এনআইডি যাচাই সেবা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ। কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 তরুণ হত্যা মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি, 14 জুলাই প্রতিবেদনের নির্দেশ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বৃক্ষ শুমারি শুরু, উদ্ভিদের বিভিন্ন প্রজাতির নির্ধারণের লক্ষ্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeliionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।